গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, ইয়োর সাকসেস গাইডে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের পদ। আর আজকের ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেন জানো? কারণ বাংলা ব্যাকরণের পদ, এই পদ থেকে কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, তোমার পঞ্চায়েত বলো বা প্রাইমারি, আপার প্রাইমারি সহ বিভিন্ন যেমন সরকারি চাকরির পরীক্ষা তোমার সরাসরি প্রশ্ন আসে। তাই আজকের ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং পদ জিনিসটাকে কিন্তু বাংলা ব্যাকরণের ভিত্তি বলা হয়। অর্থাৎ তুমি যদি ব্যাকরণ শিখতে চাও, ব্যাকরণ বুঝতে চাও, জানতে চাও, তাহলে তোমাকে কিন্তু পদ অবশ্যই জানতে হবে। পদ যদি না জানো, তোমার বাংলা ব্যাকরণ অনেক অধ্যায় তোমার সঠিকভাবে বোঝা যাবে না, জানা যাবে না। তাই চলো শুরু করা যাক আজকের ক্লাস। পদ, যা প্রথমে আমাদের জানতে হবে যে পদ জিনিসটা কি, পদ কাকে বলে। তো চলো দেখা যাক পদ জিনিসটা কি। তাহলে পদ কাকে বলে, যে শব্দ যখন বাক্যে বিভক্তিযুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। মানে বুঝতে পারলে? আমরা শব্দ কাকে বলে, শব্দ যখন পাশাপাশি দুটি বর্ণ বসে তখন একটা শব্দ হয়, একটা অর্থ থাকে। তেমনই কিছু শব্দ পাশাপাশি অর্থপূর্ণ আকারে বসে, তখন সেটাকে আমরা পদ বলি। আর পদের কি হয় জানো, পদে কিন্তু তোমার বিভক্তি যুক্ত থাকে। তাহলে পদ কি বলছে, যখন বাক্যে বিভক্তি যুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। শব্দ, তার শব্দটা হচ্ছে পদ, কিন্তু শব্দটা কি হয়, শব্দটা হয় বাক্যে ব্যবহৃত হয়। মানে কি, প্রত্যেকটি বিভক্ত শব্দ ধাতুকে পদ বলে। একটা শব্দ যখন একা থাকে তখন কি, দেখো একটা শব্দ যখন একা থাকে কেবল তখন শব্দ হয়। অর্থাৎ শব্দ কি, যেমন যে কোনো, যেমন বলি আম, এটা কি একটা শব্দ বলতে পারি আমরা, কিন্তু একা যখন আছে কিন্তু সেটা কি হলো একটা শব্দ। কিন্তু এই আম দিয়ে যদি আমি বাক্য বলি যে আম আমাদের জাতীয় ফল, তখন কিন্তু আমটার শব্দ থাকবে না, হয়ে যাবে বিভক্তি, সরি পদ। বুঝতে পারলে? মানে আমের মধ্যে বিভক্তি যোগ হয়ে তখন বাক্যে ব্যবহৃত হচ্ছে। কিন্তু যখন সেটি ব্যাকরণের নিয়ম মেনে বাক্যের কোনো জায়গা পায় তখন তাকে পদ বলে। অর্থাৎ পদ জিনিসটা কি, শব্দের বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। সহজ কথায় বলতে হলে বাক্যে প্রত্যেকটি শব্দ কিন্তু এক একটি পদ। আশা করি বুঝতে পেরেছো। যেমন এখানে একটি বাক্য দেখো, সৌরভ কলকাতায় থাকেন। সৌরভ কলকাতায় থাকেন, এটা একটি বাক্য। এখানে দেখো সৌরভ কলকাতায় থাকেন, তাহলে এখানে কয়টি শব্দ রয়েছে খেয়াল করো তো। এখানে দেখো তিনটি, একটা হচ্ছে সৌরভ একটা শব্দ, কলকাতা একটা শব্দ এবং থাকেন। কিন্তু বাক্যে যখন এর বিভক্তিযুক্ত ব্যবহৃত হয়েছে, বিভক্তিযুক্ত হয়ে, তখন সেটা আমরা বলছি পদ। তাহলে এখানে পদ যদি বলি কয়টা রয়েছে, কয়টি পদ হবে? দেখো তিনটি, সৌরভ একটি পদ, সৌরভ একটি পদ, কলকাতা একটি পদ এবং থাকেন একটি পদ, তিনটি পদ। তাহলে আমরা বলতে পারি যে এখানে তিনটি পদ রয়েছে। এই তিনটি পদ রয়েছে, এগুলোকে যেভাবে তৈরি হয়েছে দেখো, যেমন সৌরভ, বিভক্তি জিনিসটা কি, সৌরভ যখন একাই থাকে তখন সেটা কি হয়ে যাচ্ছে, একটি শব্দ। কিন্তু সৌরভের সঙ্গে দেখো এখানে কোনো বিভক্তি দেখতে পাচ্ছ না। কিন্তু যখন বাক্যে ব্যবহৃত হয়, প্রত্যেকটি শব্দ বলা হয়েছে যে বাক্যের মধ্যে কিন্তু এই শব্দের মধ্যে বিভক্তি যুক্ত হয় তবেই বাক্যে ব্যবহৃত হতে পারবে। মানে বাক্যের মধ্যে যে শব্দটি থাকবে সেটা অবশ্যই বিভক্তি আছে। তার সৌরভ যে শব্দটা দেখলাম, তোমার এখানে দেখো সৌরভ, এই যে সৌরভ, এখানে মনে হয় যে বিভক্তি কোথায় আছে, বিভক্তি কোথায় আছে, কিন্তু এই বাক্যটি কিন্তু বিভক্তি রয়েছে। যখন দেখা যায় না বিভক্তি, মানে জানতে হবে সেখানে শূন্য বিভক্তি বা অবিভক্তি রয়েছে। তাহলে সৌরভ কথাটাই দেখো, সৌরভ, সৌরভে কি রয়েছে, শূন্য বিভক্তি, এটি একটি পদ। তাহলে সৌরভ একটি পদ হয়ে গেল। পরবর্তী দেখো কলকাতায়, দেখো না অন্ত্যেস্ত বিভক্তি রয়েছে, অন্ত্যেস্ত বিভক্তি, এটি একটি পদ হয়ে গেল। শুধু শব্দটি হলে কি হতো, শুধু শব্দ হলে কিন্তু হতো কলকাতা, শব্দ হলে কি হতো কলকাতা, এটা একটি শব্দ। কিন্তু দেখো কলকাতায় অন্ত্যেস্ত বিভক্তি যুক্ত হয়েছে, যে অন্ত্যেস্ত বিভক্তি যুক্ত হয়েছে এটাকে বলছে একটি পদ। অন্ত্যেষ্ট বিভক্তি যুক্ত হয়ে সেটাকে পদ সৃষ্টি হয়েছে, বাক্যে যেহেতু ব্যবহৃত হয়েছে। আর বাক্যে ব্যবহৃত হলেই জানতে হবে যে তার মধ্যে বিভক্তি যুক্ত রয়েছে শব্দের মধ্যে। থাকেন একটা শব্দ, দেখো থাক একটা শব্দ, এবার থাকেন এন বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এটি একটি পদ হয়ে গেল। তাহলে সৌরভ কলকাতায় থাকেন, এখানে কয়টি বিভক্তি পেলাম, তিনটি। এবার দেখো পার্থক্য, যদি আলাদাভাবে শুধু বলতো সৌরভ, একই কথা, পার্থক্য কি, সৌরভ দেখো, সৌরভ যদি একা থাকতো তখন এটা কি হয়ে যাবে, একটা তোমার শব্দ, কলকাতা একটি শব্দ, থাক একটি শব্দ। কিন্তু সৌরভ কলকাতায় থাকেন বা থাকে, এটা যদি বাক্য হয় তাহলে প্রত্যেকটা কি এক একটি পদ বলবো। আর প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে বললে এক একটি কিন্তু তোমার শব্দ। কিন্তু বাক্যে যখন ব্যবহার হয়ে যাচ্ছে, এই কমা যদি আমি কমাগুলো তুলে দেই, এখানে থাকেন করে দেই, তাহলে কিন্তু এটা একটা সৌরভ কলকাতায় থাকেন, এখানে প্রত্যেকটি এক একটি তোমার হয়ে যাবে পদ। তবে এগুলো হতো এক একটি শব্দ বা ধাতু, কিন্তু বাক্যে বসার পর এরা সবাই এক একটি পদ হয়েছে। তাহলে বুঝতে পেরেছো যে বাক্যে প্রত্যেকটি শব্দ ব্যবহার বসার পর প্রত্যেকটি কিন্তু এক একটি পদ হয়ে গেছে। এতদূর ক্লিয়ার হয়েছে? তাহলে বুঝতে পারলে যে পদ কাকে বলে। পদ হচ্ছে বাক্যের ব্যবহৃত শব্দকে আমরা পদ বলি, সহজ কথায়। চলো পরবর্তী দেখা যাক।
দেখো আরেকটি উদাহরণ, রীতা খুব ভালো গান গায়। রীতা খুব ভালো গান গায়। আচ্ছা, এখানে কয়টি পদ আছে বলো তো? দেখো, রীতা একটি পদ, খুব একটি পদ, ভালো একটি পদ, গান একটি পদ এবং গায় একটি পদ। তাহলে কয়টি পদ? টোটাল কিন্তু 5টি পদ পেলাম। টোটাল 5টি পদ, তাই তো? যেহেতু বাক্যের অংশ হলে তাকে আমরা পদ বলবো। তাহলে এখানে 5টি পদ রয়েছে। এই 5টি পদের কিন্তু এক একটি নাম রয়েছে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন এখান থেকেই আসে। তোমার কোনটা পদ এটাই তোমাকে চিনতে হবে যে পদের নামটা কি। পদ যদি বুঝতে পেরেছো তাহলে তোমার নামগুলো জানতে হবে। অর্থাৎ পদের প্রকার তোমাকে হয়তো দেখা যাচ্ছে যে খুব, গান, এটা তুলে দিল গানটা, এই গাই, তোমার বলতে পারে যে এটা কোন পদ। তো তোমার এটা হয়ে যাবে, তোমার কোন পদ হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে পদের প্রকার, তার জন্য আমাকে জানতে হবে। তাহলে আমাকে যদি নির্ণয় করতে হয়, নিশ্চয়ই আমাকে জানতে হবে পদ কয় প্রকার। তবে তো আমি নির্ণয় করতে পারবো যে রীতা কোন পদ, খুব কোন পদ, ভালো বা গান গাই, প্রত্যেকটার এক একটা নাম আমরা জানি। রীতা যেমন প্রত্যেকটার এক একটি নাম রয়েছে। তাহলে চলো জানা যাক পদের প্রকারভেদ। পদকে আমরা কি 5টি ভাগে ভাগ করতে পারি। পদকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। কি 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 দেখো, বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ এবং অব্যয় পদ। এবং দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তোমার এমন একটা বাক্য দিয়ে দেয়, সেখানে তোমার পদ নির্ণয় করতে দেয়। যেমন একটি বাক্য দেখতে পাচ্ছ, গীতাঞ্জলি রবীন্দ্রনাথের একটি কালজয়ী সৃষ্টি। এখানে কালজয়ী পদটি কি পদ? তাহলে এখানে কালজয়ী পদটা দেখো, বিশেষ্য পদ না বিশেষণ না অব্যয় না সর্বনাম? তোমাকে অ্যান্সার করতে হবে যে কোন পদ এটা। তোমার যদি জানা থাকে পদের প্রকারগুলি, তাহলে তুমি সহজে বলতে পারবে যে কালজয়ী, এটা অর্থাৎ কালজয়ী মানে কালকে যে জয় করেছে, সৃষ্টিকে কি হচ্ছে বিশেষিত করছে, তাই না? তাহলে সেটা হয়ে যাবে তোমার কালজয়ী একটা বিশেষণ পদ। সহজে তুমি অ্যান্সার করতে পারবে যে এটা বিশেষণ পদ। তার জন্য আমাদের জানতে হবে পদের প্রকারভেদ। চলো একটু জেনে নিই পদের প্রকারভেদ। এই অ্যান্সারটা তোমরা ক্লাসটা শেষে দেখবে নিজেই করতে পারছো উত্তর। তাহলে আমরা প্রথমেই জানবো যে বিশেষ্য পদ কাকে বলে। 5টি আমরা ভাগ দেখলাম, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। তাহলে প্রথমে আমরা জানবো বিশেষ্য পদ সম্পর্কে। বলছে যে পদের দ্বারা কোনো বস্তুর, প্রাণী ইত্যাদির নাম, কোনো ব্যক্তি হতে পারে, স্থান হতে পারে, বস্তু হতে পারে, ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। অর্থাৎ বুঝতে পারলে যে বিশেষ্য পদ কি? বিশেষ্য পদ মানে হচ্ছে তোমার নাম, কোনো কিছু নাম বোঝাবে। যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝাবে তাকে বিশেষ্য পদ বলে। ইংরেজিতে আমরা কি বলতে পারি, এটাকে নাউন বলতে পারি, নাউন পদ, তাই না? নাউন মানে তো নাম। যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে আমরা বিশেষ্য পদ বলি। যেমন দেখো, রাহুল একজনের নাম, সীমা, কলকাতা, ভারত, সিংহ, মানুষ, গাছ, বই, প্রত্যেকটা এক একটি নাম। আমরা রাহুল একজনের নাম, সীমা একজনের নাম, কলকাতা একটি শহরের নাম, ভারত একটি দেশের নাম, সিংহ একটি পশুর নাম, সমগ্র মানুষ জাতির নাম, গাছ, বই, তাই তো? তাহলে প্রত্যেকটি এক একটি কি বলবো, এগুলো কিন্তু প্রত্যেকটি এক একটি হয়ে যাচ্ছে তোমার বিশেষ্য পদ। বুঝতে পারলে বিশেষ্য পদ কাকে বলে? তাহলে বিশেষ্য পদ যে পদের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। ক্লিয়ার হয়েছে? এই বিশেষ্য পদের কিন্তু কয়টি প্রকারভেদ রয়েছে সেটা কিন্তু একটু জানতে হবে। চলো জানি। দেখো, সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। ওখানে তো আমরা দেখলাম যে যে কোনো কিছু নাম বোঝালে সেটা একটা পদ হয়ে যায়, কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্য পদ অর্থাৎ বিশেষ্য পদের একটি ভাগ রয়েছে। দেখো, যে বিশেষ্যের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, স্থান এর নাম বোঝায় তাকে বলছে সংজ্ঞাবাচক বিশেষ্য, যাকে ইংরেজিতে বলে প্রপার নাউন। মানে কি বলছে? বলছে নির্দিষ্ট করে কোনো কিছু নাম বোঝাবে। সংজ্ঞাবাচক বিশেষ্য মানে হচ্ছে যখন নির্দিষ্ট করে কোনো কিছু নাম বোঝাবে তখন সেটা হয়ে যাবে তোমার সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। যেমন দেখো, বিনয়, বিনয়, সায়ন। আমি যদি সায়ন বলি তাহলে সায়ন যে ব্যক্তি, সেই ব্যক্তিকেই বোঝাবে। কলকাতা বললে কিন্তু কলকাতা শহরকেই বোঝাবে। দিল্লি বললে দিল্লি শহরকেই বোঝাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট শহরকেই বোঝাচ্ছে। তেমনি ভারত আমাদের দেশকে বোঝাচ্ছে, হিমালয় পর্বতকে বোঝাচ্ছে। গঙ্গা একটা নদীর নাম, নির্দিষ্টভাবে একটা নদীকে নাম বোঝাচ্ছে, গঙ্গা, যমুনা। রামায়ণ একটি বইয়ের নাম। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য পদটা কি? মানে নির্দিষ্টভাবে যখন কোনো কিছুর নাম বোঝাবে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য বুঝতে পেরেছো? তো চলো এক উদাহরণ দেখে নিই। যেমন দেখো, সায়ন খুব ভালো ছেলে। সায়ন খুব ভালো ছেলে, তাই তো? একটা বাক্য। এখানে যদি বলে যে সায়ন, এই সায়ন এটি কোন পদ, তাহলে এটা তোমার বিশেষ্য পদ। কিন্তু পরীক্ষায় অনেক সময় ঘুরিয়ে কোশ্চেন যেহেতু পড়ে একটু ডিটেলসে, তখন এটা বিশেষ্য পদের মধ্যে ভাগ আছে যেহেতু, তাই এটা সায়ন হয়ে যাবে তোমার সংজ্ঞাবাচক পদ। ঠিক আছে? কারণ নির্দিষ্ট ভাবে সায়নকেই বোঝাচ্ছে, তার জন্য একটি সংজ্ঞাবাচক পদ, যাকে ইংরেজিতে প্রপার নাউন বলে। মানে প্রপার ভাবে সায়নকেই বোঝাচ্ছে। তেমনি কলকাতা
খুব বড় শহর। এখানে কলকাতা যদি বলে কোন পদ, কলকাতা কোন পদ, কোন পদ, তাহলে কলকাতা কোন পদ হবে? এটাও কিন্তু সংজ্ঞাবাচক পদ, কারণ কলকাতা একটা নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে। গঙ্গা ভারতের প্রধান নদী, তাই তো, তাহলে গঙ্গা এটিও কিন্তু হয়ে যাবে তোমার সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। বোঝা গেল? দেখো, গঙ্গা হলো সংজ্ঞাবাচক কারণ এটি একটি নির্দিষ্ট নদীর নাম। বুঝতে পেরেছো? এটা কিন্তু নদী হলে কিন্তু সেটা কি হয়ে যেত তোমার, এটা হয়ে যেত তোমার কমন নাউন হয়ে যেত, যাকে ইংরেজিতে বলে কমন নাউন। কিন্তু এখানে দেখো, গঙ্গা একটা নির্দিষ্ট হয় নদীকে বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? সংজ্ঞাবাচক, যাকে প্রপার নাউন। তাহলে গঙ্গা হয়ে গেল তোমার একটি প্রপার নাউন, অর্থাৎ সংজ্ঞাবাচক। তেমনই সায়ন, কলকাতা এগুলি নির্দিষ্ট এক একটি নামকে বোঝাচ্ছে, তাই সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য বুঝতে পেরেছো? সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্যের দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, তাকে আমরা বলি সংজ্ঞাবাচক বিশেষ্য। পরবর্তী যে ভাগটি রয়েছে সেটা সম্পর্কে জানবো, জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য মানে কমন নাউন, অর্থাৎ যে বিশেষ্যের দ্বারা কোনো শ্রেণী বা জাতির নাম বোঝায়। ঠিক আছে? দেখো, এখানে মানুষ, সমস্ত আমাদের যে সায়ন বললাম আগের সংজ্ঞাবাচক, আমরা কি দেখলাম যে সায়ন যে কোনো একজনের নাম হতে পারে, একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। কিন্তু মানুষ, সে তো মানুষ, সে মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত, তাই না? প্রত্যেকটা মানুষের একটি নাম রয়েছে, কিন্তু সমগ্র মানুষ যদি বোঝায় তাহলে সেটি হয়ে যাবে একটা সাধারণ নামকে কমন নাউন, মানে জাতিবাচক, মানে মানব জাতিকে বোঝাচ্ছে। তেমনি নদী, দেখো অনেক তো নদীর নাম রয়েছে, গঙ্গা, যমুনা, ভাগীরথী, ময়ূরাক্ষী, অজয়, তাই না? তো এই যখন নাম নির্দিষ্ট নাম থাকবে তখন কি হয়ে যায়? সেটা সংজ্ঞাবাচক। কিন্তু সাধারণ বা এই জাতিবাচক বিশেষ্য, যাকে কমন নাউন বলছে, সেটা কি নির্দিষ্টভাবে কিন্তু বলা থাকছে না, সমগ্র জাতিকে বোঝাচ্ছে, তার জন্য জাতিবাচক নাম। যেমন হাতি, গাছ, ফুল, সাগর, এগুলা কি জাতিবাচক, কারণ এদের নির্দিষ্টভাবে বলা নাই। গাছেরও দেখো অনেক রকম প্রকারভেদ রয়েছে, ফুলেরও অনেক রকম প্রকারভেদ রয়েছে, সাগরেরও তো অনেক রকম নাম রয়েছে, কিন্তু এখানে কোনো আলাদাভাবে বলেনি, শুধু বলেছে জাতিবাচক, মানে তোমার সমগ্র একটা জাতিকে বোঝাচ্ছে, তার জন্য হয়ে যাবে জাতিবাচক বিশেষ্য। বোঝা গেল জাতিবাচক বিশেষ্য কাকে বলে? একটা উদাহরণ দেখে নিই। যেমন গাছ আমাদের অক্সিজেন দেয়, দেখো গাছ আমাদের অক্সিজেন দেয়, তাহলে এই বাক্যে গাছটা কি হয়ে যাবে? গাছটি যদি বলা হয় তো এটা হয়ে যাবে তোমার জাতিবাচক বিশেষ্য, কারণ গাছ সমগ্র গাছকে বোঝাচ্ছে, একটা জাতি। গাছের তো বিভিন্ন রকম নাম রয়েছে, আম হতে পারে, জাম গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, কিন্তু আলাদাভাবে কোনো গাছের নাম বলেনি, শুধু এখানে গাছকে বলেছে, সমগ্র জাতিকে বুঝিয়েছে, তার জন্য হয়ে যাবে এটি জাতিবাচক বিশেষ্য। দেখো, মেয়েরা নদী থেকে জল নিয়ে যায়, এখানে যদি বলা হয় নদী কোন পদ, তাহলে এটা কিন্তু তোমার জাতিবাচক বিশেষ্য, কারণ সমগ্র নদীকে বোঝিয়েছে, নির্দিষ্টভাবে কোনো নদীকে বোঝায়নি, তার জন্য এটি জাতিবাচক বিশেষ্য। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, দেখো সমগ্র মানব জাতিকে বুঝিয়েছে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝায়নি বা নির্দিষ্ট কোনো মানুষকে বোঝায়নি, তার জন্য এটা হয়ে যায় তোমার জাতিবাচক বিশেষ্য বা কমন নাউন। দেখো, নদী একটি জাতিবাচক বিশেষ্য কারণ এর মধ্যে যে কোনো নদীকে বোঝায়, তবে যখন নির্দিষ্ট করে বলা হয় গঙ্গা, যমুনা, তখন তা হয়ে যাবে নামবাচক বিশেষ্য। একই কথা। দেখো, মানুষ এটি একটি জাতিবাচক বিশেষ্য, কিন্তু এর জায়গায় যদি বলা হয় রাম বা শ্যাম, তখন কি হবে? এটা নামবাচক বিশেষ্য, কারণ নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে প্রপার ভাবে। এবার আমরা জানবো বস্তুবাচক বিশেষ্য বা ম্যাটেরিয়াল নাউন। যে বিশেষ্যের দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যে বিশেষ্যের দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য। কোনো জিনিস যে উপাদান বা পদার্থ দিয়ে তৈরি, সেই মূল উপাদানটি হলো তোমার বস্তুবাচক বিশেষ্য, মূল উপাদানটি। ঠিক আছে? কোনো বস্তু যে উপাদানটা দিয়ে তৈরি সেটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এখন সোনা, দেখো সোনা, লোহা, কাগজ, কয়লা, মাটি, বাতাস, পাথর, জল, দুধ, মাংস, আলো, এগুলো কি প্রত্যেকটা একটি বস্তু, তাহলে এগুলো হয়ে যাবে তোমার বস্তুবাচক বিশেষ্য। প্লাস্টিক, উদাহরণ দেখো, সে দোকান থেকে 10 গ্রাম সোনা কিনলো, এখানে দেখো সোনা বলেছে, 10 গ্রাম সোনা কিনলো, মানে কি সোনা, তাহলে কি হয়ে যাবে তোমার বস্তুবাচক, সোনা বস্তু একটা বোঝাচ্ছে। আবার লোহা, দেখো লোহা একটি উপকারী ধাতু, এখানে লোহা হলো বস্তুবাচক বিশেষ্য।
লোহা হলো বস্তুবাচক বিশেষ্য, লোহা একটি কাঁচামালকে বোঝাচ্ছে। এবার আমরা জানো সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউন। যে বিশেষ্যের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে, অর্থাৎ কালেকটিভ নাউন। সমষ্টি মানে আমরা কি বুঝি, যখন অনেকগুলো জিনিসকে একত্রিত আমরা সমষ্টি বলি, কালেকটিভ নাউন। উদাহরণগুলি দেখো, যেমন শ্রেণী, দল, ঝাঁক, বাহিনী, সরকার, সংঘ, জনতা, প্রত্যেকটা দেখো একটি সমষ্টি। আমরা যদি শ্রেণী বলি, স্কুলে যখন পড়তাম শ্রেণীকক্ষে আমরা কি সকল অনেক ছাত্র কিন্তু একসঙ্গে থাকতো। যদি দল বলি, তাহলে দলে দেখো একজন মিলে তো দল হয় না, নিশ্চয় ওখানে অনেক কজন ব্যক্তি থাকে। ঝাঁক বলি, যদি বলি পাখির ঝাঁক, মানে ওখানে অনেক রকম পাখি রয়েছে। বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, টোটাল ওখানে অনেকজন সেনাবাহিনী থাকে। সরকার, টোটাল সরকারটাকে বোঝাচ্ছে। সংঘ, জনতা, সভা, সমিতি, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা একটা সমষ্টি বোঝাচ্ছে। এমন যখন শব্দ থাকবে বা পদ, সে সমস্ত পদকে কি বলা হয়, সংজ্ঞা সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন। যেমন একটা উদাহরণ দেখে নিই, টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করায় টিম ইন্ডিয়া ট্রফি জয় করেছে। এখানে যদি দেয় যে টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়া কোন পদ, তো টিম ইন্ডিয়া কোন পদ হবে, টিম ইন্ডিয়া তোমার হয়ে যাবে সমষ্টিবাচক পদ। কারণ টিম ইন্ডিয়া, দেখো টিম ইন্ডিয়ায় কতগুলো প্লেয়ার থাকে, নিশ্চয়ই 11 জন প্লেয়ার থাকে, তাই না, একটা সমষ্টি বোঝাচ্ছে। তাহলে 11 জন প্লেয়ার মিলে একটা সমষ্টি হচ্ছে। আর সমষ্টিবাচক পদ হচ্ছে তোমার, দেখো টিম ইন্ডিয়া যেহেতু বলছে, মানে আমরা জানি একটা সমষ্টির নাম, তার জন্য এটা কি হয়ে যাবে তোমার সমষ্টিবাচক বিশেষ্য। আর একটি উদাহরণ, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে শ্রেণীর সব ছাত্ররা দাঁড়িয়ে গেলেন। তাহলে শ্রেণী, তাহলে যে শ্রেণী কি হয়ে যাবে তোমার, শ্রেণী হয়ে যাবে কিন্তু একটা সমষ্টিবাচক বিশেষ্য, যা কালেকটিভ নাউন। দুর্যোগে আমাদের উদ্ধারে বাহিনী দ্রুত কাজ করে, তাহলে বাহিনী এটা কোন পদ, তাহলে এটা কোন পদ হয়ে যাবে, এটা কিন্তু সমষ্টিবাচক পদ। কারণ বাহিনী আমরা জানি অনেক সেনাবাহিনীকে একসঙ্গে আমরা বলি বাহিনী, একটা সমষ্টি আছে, তো যারা সমষ্টিবাচক পদ। এবার জানবো আমরা গুণবাচক বা ভাববাচক বিশেষ্য কাকে বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব এখান থেকে কোশ্চেন দেয়, কারণ এখানে কনফিউশন হয়ে যায় অনেক ছেলে। কারণ এখানে যে সমস্ত গুণগুলোর নাম রয়েছে অনেকে বিশেষ্য বিশেষণের মধ্যে গুলিয়ে ফেলে। যে বিশেষ্যের দ্বারা কোনো গুণ বা ভাবের নাম বোঝায় তাকে গুণবাচক বা ভাববাচক বিশেষ্য বলে, ঠিক আছে। যেমন দেখো, সাহস, ভয়, দুঃখ, সুখ, মায়া, আনন্দ, বেদনা, করুণা, লজ্জা, ভালোবাসা, এগুলো একটি ভাব, তাই না, মনের ভাবের নাম। এগুলো যখন নাম বোঝায় তখন তাকে হচ্ছে বিশেষ্য, যেহেতু ভাবের নাম তার জন্য ভাববাচক বিশেষ্য। একটি উদাহরণ দেখো, বিপদের সময়ে মনের সাহস কখনো হারাতে নেই। তাহলে যে সাহস, এটি কোন পদ, তাহলে এটা কি হয়ে যাবে তোমার ভাববাচক, তাহলে এটা একটি বিশেষ্য পদ। সাহসটা কি একটি বিশেষ্য পদ, কারণ সাহস একটি নাম বোঝাচ্ছে। এবার এই সাহসটাই যখন কোনো ব্যক্তির মধ্যে থাকে, কারোর কোনো ব্যক্তির মধ্যে সাহস থাকলে তখন আমরা কি বলি সাহসী, তাই না, সাহসী, তাকে আমরা বলি সাহসী, অর্থাৎ সেই গুণটি ব্যক্তির মধ্যে রয়েছে, তখন সেটা কিন্তু হয়ে যায় বিশেষণ। আরেকটি উদাহরণ দেখো, পরীক্ষায় প্রথম হওয়ার তার মনের আনন্দ আর ধরে না, তাহলে আনন্দ কোন পদ হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে তোমার ভাববাচক বিশেষ্য। কারণ আনন্দ একটি ভাব, মনের ভাবের নাম বোঝাচ্ছে, তাহলে আনন্দ হয়ে যাবে মানুষের একটি সুখকর অনুভূতি বা আবেগের নাম, তাহলে এটি হয়ে যাবে তোমার ভাববাচক বিশেষ্য। আরেকটি উদাহরণ দেখো, ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি, ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি, এখানে যে ভালোবাসা পদটি রয়েছে এটি কোন পদ হয়ে যাবে, তা ভালোবাসা এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না, বরং একটি পবিত্র মানসিক অনুভূতি হিসাবে ব্যবহৃত হয়েছে। ব্যাকরণের নিয়মে কোনো অনুভূতির নাম যখন বোঝায় তখন তাকে বলা হয় বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, তাহলে সেটাকে ভালোবাসা কি হয়ে যাবে একটি ভাববাচক বিশেষ্য। আরটা আছে গুণবাচক বিশেষ্য, যে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা ধর্ম বৈশিষ্ট্যের নাম বোঝায় তখন তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন সততা, দয়া, সাহস, বীরত্ব, দেখো এগুলো প্রত্যেকটি একটি নাম। সততা একটি নাম, দয়া, সাহস, বীরত্ব এটি মানুষের গুণের নাম, তার জন্য কিন্তু হয়ে যাবে তোমার একটি গুণবাচক বিশেষ্য। কিন্তু এখানে যেমন সততা, আমি যদি উদাহরণ বলি যে মানুষটি খুব সৎ, তখন সৎ জিনিসটা কি হয়ে যাবে বিশেষণ। ভাববাচক বিশেষ্য, মনের ভাব বা অনুভূতি অবস্থা বোঝায়, তাহলে ভাববাচক বিশেষ্য কি আছে, যার মনের অনুভূতি, সুখ, দুঃখ, আনন্দ, ভয়, প্রেম, কি অনুভূতি কি অবস্থা বোঝায়, তাকে আমরা বলি ভাববাচক বিশেষ্য। যেমন সুখ, দুঃখ, এগুলো কি মনের এক একটি ভাব।
যদি বলে কোনো ব্যক্তি সুখী, সুখী হয়ে যাবে কিন্তু তোমার বিশেষণ পদ, কিন্তু সুখ শুধু একাই হবে তোমার বিশেষ্য পদ, কারণ এটার নাম বোঝাচ্ছে। সুখী হচ্ছে ব্যক্তির গুণ বোঝাচ্ছে, তার জন্য কিন্তু সেটা হয়ে যায় তোমার বিশেষণ পদ। তেমনি আনন্দ, ভয়, প্রেম। এবার জানো ক্রিয়াবাচক বিশেষ্য, যে বিশেষের কোনো কাজ বা ক্রিয়ার নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। এখানে দেখো উদাহরণ, ক্রিয়া, দেখো ছেলেটি ভালো পড়াশোনা করে বা ছেলেটি ভালো পড়া করে, তাহলে পড়া যখন হয়ে যাবে তখন সেটা হচ্ছে ক্রিয়া, কারণ পড়া হচ্ছে কাজ একটি বোঝাচ্ছে। কিন্তু পঠন, পড়াকে বলা হয় পঠন, লিখন, গায়ন, নৃত্য, এটা একটি তার গুণের নাম, তার জন্য এটাকে হয়ে যায় বিশেষ্য পদ। কিন্তু এই ক্রিয়াপদ কি হয়, পড়া, লেখা, গাওয়া, নাচা, চলা, এগুলো কি একটা কাজ বোঝাচ্ছে, তার জন্য এগুলো কি হয় ক্রিয়া। কিন্তু যখন এই ক্রিয়া বাচক বিশেষ্য কি ক্রিয়াটির নাম বোঝাবে, তখন সেটা হয়ে যায় তোমার ক্রিয়াবাচক বিশেষ্য। বোঝা গেল? তাহলে প্রত্যেকটাই দেখো, নৃত্য, একটা হচ্ছে নৃত্য হচ্ছে তোমার ক্রিয়ার নাম, তাহলে ক্রিয়ায় নৃত্য কি হয়ে যাবে তোমার একটি বিশেষ্যপদ। কিন্তু নাচা, সে নাচে, এরকম কিছু থাকলে সেটা কি হয়ে যায় তোমার বিশেষণ পদ। তা আজকে ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা যে আরো ভাগ রয়েছে তোমার বিশেষণ পদ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়, সে সম্পর্কে আমরা আরো আলোচনা করব। ধন্যবাদ।